হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকে তোমাদের জন্য যারা এসএসসি দিচ্ছ তাদের জন্য মডেল যে কোশ্চেন হয় সেই কোশ্চেন পেপারের তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এটাও হচ্ছে এসএসসি দর্শন চ্যাম্পিয়ন বইয়েরই এমসিকিউ কোশ্চেন। তো যাদের আছে বইটা খুবই ভালো, যাদের নেই, যারা ধরো কিনতে পারছে না বা সময়ের মধ্যে আসছে না, তো তাদের জন্য আমি মনে করি যে এই ধরনের যদি ভিডিও কেউ বানায় বা কোশ্চেনটা মেনলি কোশ্চেন যদি পাও তো সেটা সলভ করে নেওয়াটাই সবথেকে বেস্ট। যেমন দেখো, ভারতীয় দর্শনের আকার গ্রন্থটি কি না বেদ, রামায়ণ, মহাভারত, ন্যায়সূত্র। আচ্ছা, আমরা সবাই জানি ভারতীয় দর্শনের যে মেন গ্রন্থ সেটা হচ্ছে বেদ। বেদ থেকেই ভারতীয় দর্শনের চিন্তাধারা সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে। পরের কোশ্চেনে যাওয়া যাক, যে ভারতীয় দর্শনের যে শাখা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না, সবাই জানে এটা নাস্তিক। আস্তিকরা হচ্ছে বেদের প্রামাণ্য স্বীকার করে, এবং আস্তিক দর্শন হচ্ছে 6টা, যাকে ষড়দর্শন নামেও পরিচিত। সেগুলো কি কি না ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। আর নাস্তিক দর্শন 3টি, কি কি না চার্বাক, জৈন আর বৌদ্ধ। টোটাল 9টি দর্শন। এরপরে হচ্ছে চার্বাক দর্শন কীরূপ? চার্বাক দর্শন কীরূপ দর্শন? এটা আস্তিক দর্শন। আস্তিক নয়, এটা নাস্তিক দর্শন। চার্বাকরা হচ্ছে নাস্তিক। চার্বাকরা হচ্ছে কি নাস্তিক এবং মানে নাস্তিক এবং জড়বাদী দুটোই আছে। দেখো অপশান কিন্তু বি প্লাস সি আছে, তো নাস্তিক এবং জড়বাদী দুটোই হবে, আস্তিকটা কেবলমাত্র হবে না। আচ্ছা, কারণ ওরা জড় পদার্থকেই মূল তত্ত্ব বলে স্বীকার করে। চার্বাক দর্শনে আত্মা সম্পর্কীয় মতবাদের নাম কি? আচ্ছা, ভূত চৈতন্যবাদ জানো সবাই, চার্বাক দর্শনের তত্ত্ব। এবং দেহাত্মবাদও চার্বাক দর্শনের তত্ত্ব। এখানে হচ্ছে আর আধ্যাত্মবাদ তো চার্বাক দর্শন স্বীকারই করে না, কারণ ওরা নাস্তিক। আর ওরা নাস্তিকবাদী দর্শন। তো দেহাত্ম তত্ত্বে কি না দেহ যে উৎপন্ন হয়েছে কিসের দ্বারা? 5টি যে ভূত আছে সেই ভূতের দ্বারা। 4টা ভূতকে অ্যাকচুয়ালি মেনলি 4টে ভূত দ্বারা সৃষ্টি, আর একটাকে তো প্রত্যক্ষ করা যায় না, এই জন্য আকাশকে ওরা স্বীকারই করে না। তো ভূত চৈতন্যবাদ, যেখানে 5টি ভূত যে আছে সেই ভূতের কথা নিয়ে আলোচনা করে। আর দেহাত্ম তত্ত্ব বলছে না চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, এই কথাটা হচ্ছে দেহাত্ম তত্ত্বে বলা হয়। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে এর 4-এর যে দাগ তার উত্তর হচ্ছে সি। ভবচক্র কয়টি? আচ্ছা, এর উত্তর হচ্ছে সি। আচ্ছা, ভবচক্র কয়টি কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ? না 12টি। 12টি কী কী? অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ। এই যে প্রত্যেকটা একটা অন্যটা দিয়েও দিতে পারে, যে হচ্ছে অবিদ্যার পর কে, অবিদ্যার কারণ কি, এগুলো একটু দেখে রেখো, কারণ ভবচক্র থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে। যে পতক্ষে পূর্বজ্ঞানের স্মৃতি সন্নিকর্ষ রূপে, তাহলে 5-এর দাগে উত্তর কিন্তু বি হবে, যেখানে 12টি। আচ্ছা, বলছে যে প্রত্যক্ষে পূর্বজ্ঞানের স্মৃতি সন্নিকর্ষ রূপে কাজ করে সেটিকে ন্যায় দর্শনে কি বলা হয়? না সেটা জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, কারণ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষে পূর্ব স্মৃতির প্রয়োজন হয়। না, এটা বি উত্তর হবে, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যেখানে পূর্ব স্মৃতির প্রয়োজন হয়। মানে ধরো আমি এরকম একটা সহজ উদাহরণ, যে বরফ ঠান্ডা এটা কেবলমাত্র সেই জানে যে আগে বরফে হাত দিয়েছে, তাহলে তার আগের স্মৃতিটা পরে যখন বরফে হাত দিতে যাচ্ছে তখন সেই স্মৃতির উদ্রেক হচ্ছে, কিন্তু মানে জাগ্রত হচ্ছে, ফলে যে বরফ ঠান্ডা সেটা সে জানতে পারে। তো এখানে হচ্ছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আচ্ছা, ভ্রম প্রত্যক্ষ বলতে দড়িকে সাপ বলে মনে করা। যোগজ বলতে যারা যোগী মানুষ, আমরা তো সাধারণ মানুষ, তো আমাদের ওই প্রত্যক্ষটা হয় না। আর সামান্য লক্ষণ প্রত্যক্ষহীন, যেমন সমগ্র মানব জাতির মধ্যে মনুষ্যত্ব যে আছে সেটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষের উদাহরণ। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন, না যে ব্যাপ্তির ক্ষেত্রে হেতুর অপেক্ষা সাধ্য অধিক ব্যাপক হয়।
অর্থাৎ সমান নয়, মানে সাধ্য আর সাধকের যে সম্বন্ধ বা হেতু ও সাধ্যের মধ্যে যে সম্বন্ধ সেটা সমান নয়, তাকে কি বলা হয় না, তাকেই বলা হয় বিষমব্যাপ্তি। আর সমব্যাপ্তি কাকে বলে, যেখানে হেতু ও সাধ্য সমান হয়, মানে হেতু অপেক্ষা সাধ্যটা অধিক হয় না, সমান হয়, সেটা হচ্ছে সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তি। এটা ব্যাপ্তির দুটো ভাগ, সমব্যাপ্তি বিষমব্যাপ্তি। আচ্ছা, ঘট পতকে চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ঘটের যে সংযোগ, এটা সহজ, সবাই জানো, সংযোগ সন্নিকর্ষের ফলে ঘটে। সংযোগ সন্নিকর্ষ আর সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কখন ঘটে না, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ ঘটে, সংযুক্ত সমবায় ঘটে না যখন রূপ দেখা হয়। আর সমবেত সমবায় যখন হবে তখন রূপত্ব জাতি, অর্থাৎ ঘটের রূপ দেখলাম সেটা সংযুক্ত সমবায়, ঘটের রূপত্ব যে জাতিটা দেখলাম, মানে যেমন মনুষ্য জাতি, এটা যখন দেখলাম তখন হচ্ছে সেটাকে মানে সংযুক্ত সমবেত সমবায়। আর সমবায় কি না, শব্দ কেবলমাত্র একটা ক্ষেত্রে প্রযোজ্য, যে আকাশের গুণ শব্দ, সেখানে সমবায় সম্বন্ধে থাকে, শব্দত্ব যে গুণটা সেটা হচ্ছে সমবায় সম্বন্ধে থাকে। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে, আচ্ছা এর 8 দাগের উত্তর কিন্তু সংযোগ হবে, আর 7 দাগে হচ্ছে কি বি উত্তর হবে ন্যায়। আর বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা সবাই জানে মহর্ষি কনাথ, আর বাদরায়ণ হচ্ছে তোমার বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা, মহর্ষি কপিল হচ্ছে সাংখ্য দর্শন, ন্যায় দর্শনের হচ্ছে মহর্ষি গৌতম। আচ্ছা, এরপরের যে কোশ্চেন আছে না, শ্রীভাষ্য গ্রন্থটি কার লেখা? এটা সবাই জানো যে ব্রহ্মসূত্র, যেটা হচ্ছে বাদরায়ণের লেখা, ব্রহ্মসূত্র বাদরায়ণের লেখা, ওই ব্রহ্মসূত্রের ওপর ডিপেন্ড করে শারীরিক ভাষ্য, শ্রীভাষ্য, মাধবাচার্যের যে মধ্যভাষ্য, এগুলো সমস্ত কিছু বেদান্ত পরিজাত যে ভাষ্য, এগুলো যে লেখা হয়েছে, এগুলো সমস্ত কিছু ব্রহ্মসূত্রের ওপর ডিপেন্ড করেই লেখা। শ্রীভাষ্যকার না, শ্রীভাষ্য হচ্ছে তোমার রামানুজের। তাহলে শঙ্করাচার্যের বইয়ের একটা নাম বলো না, শঙ্করাচার্যের বইয়ের নাম হচ্ছে শারীরিক ভাষ্য। আর গৌতম বুদ্ধের ন্যায়সূত্র, বুদ্ধদেবের যে ত্রিপিটক হয়ে গেল। নির্গুণ ব্রহ্মবাদের প্রবর্তক কে? এটা হবে শঙ্করাচার্য, যিনি হচ্ছেন সগুণ ব্রহ্মকে স্বীকার করেন না। তাহলে যদি বলা হয় সগুণ ব্রহ্মবাদের প্রবর্তক কে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে রামানুজ হবে। আর নির্গুণ ব্রহ্মবাদের কথা বলেছেন শঙ্করাচার্য। আচ্ছা, এটার উত্তর হচ্ছে শঙ্করাচার্য। সত্য জ্ঞানম অনন্ত ব্রহ্ম, অর্থাৎ সত্য যে জ্ঞান অনন্ত, সেটা হচ্ছে ব্রহ্মের গুণ। এটা কোন উপনিষদে বলা হয়েছে? তৈরীয় উপনিষদে। আচ্ছা, অনেকগুলো উপনিষদ আছে, 108টা উপনিষদ আছে এরকম, মানে অনুমান করা হয় বা মানে লেখা বইতে এরকম, কিন্তু মেন হচ্ছে 12টি মানে তোমার বলা হয় উপনিষদ আছে, 12টি উপনিষদ আছে। সেই উপনিষদের মধ্যে যে তুরীয় আছে, কড আছে, কেন আছে, ইকিস আছে, এগুলোর মধ্যে এই যে সত্য জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এটি হচ্ছে তুরীয় উপনিষদে বলা হয়। আচ্ছা, মাই স্টেশন অ্যান্ড ইটস ডিউটিজ, এটা কার লেখা না, এটা হচ্ছে বার্ডলির লেখা। হেগেলের একটা বই হচ্ছে স্পিরিট, ফেনোমেনোলজিক্যাল স্পিরিট। কান্টের হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। আর গ্রিন হচ্ছে একটা নতুন দার্শনিক, গ্রিনের মোরাল সম্পর্কে অ্যাকচুয়ালি মতবাদ দেওয়া থাকে। মোরাল কিছু একটা বইয়ের নাম ছিল, যেটা আমার এখন মনে পড়ছে না, 3টে যেটা মনে ছিল আমি সেটা বলে দিলাম। আচ্ছা, অমার্জিত, ওটা যদি কারোর মনে থাকে তো কমেন্ট করে জানিও। অমার্জিত পরসুখবাদের প্রবক্তাকে? অমার্জিত পরসুখবাদের প্রবক্তা হলেন বেনথাম। আর মার্জিত সুখের প্রবক্তা হলেন কে না, মিল। অমার্জিত আত্মসুখবাদের প্রবক্তা কে না, আচ্ছা প্রথমের উত্তরটা হচ্ছে বেনথাম, তোমার 14 দাগের উত্তর হচ্ছে বেনথাম। অমার্জিত আত্মসুখবাদের প্রবক্তা কে না, অ্যারিস্টিপাস। আচ্ছা, বেনথাম আর মিল তো হচ্ছে পরসুখবাদে, এটা বললাম। এপিকিউরিয়াস হচ্ছে পরমাণু, মানে তোমার শিকার এইগুলো করবে, পরসুখবাদগুলো শিকার করবে। উদ্দেশ্য, উপায় বা সম্ভাব্য পরিণাম সম্পর্কে ধারণা।
বলছে উদ্দেশ্য, ধরো আমার একটা গাড়ি নেওয়ার ইচ্ছে, তাহলে এটা আমার উদ্দেশ্য। উপায় কি না, আমার টাকা অনেক উপার্জন করতে হবে, সেটা উপায়। আর হচ্ছে না সম্ভাব্য পরিণাম সম্পর্কে ধারণা, মানে আমি কতটা আমি জোগাড় করেছি পয়সা যে আমি গাড়ি কিনবো, সেই যে ধারণা। তো এই তিনটা যে মানসিক স্তর, এই যে একত্রে যে ব্যাপক মানসিক স্তরটি গঠন করে তাকে বলা হয় অভিপ্রায়। মানে আমার ইচ্ছা বা অভিপ্রায় হচ্ছে যে আমি একটা গাড়ি নেব, তো তার জন্য আমার উদ্দেশ্য দরকার, উদ্দেশ্য মানে গাড়ি আমার চাই। তো তারপর হচ্ছে তোর উপায় কিনা, গাড়ি নিতে হলে আমাকে টাকা রোজগার করতে হবে, তারপরে হচ্ছে কতটা টাকা আমি সঞ্চয় করলাম সেটা সম্পর্কে বলা হয়। এটা সবই মানসিক যে স্তর তারই মধ্যে পড়ে। আচ্ছা, সুখে এর উত্তর হচ্ছে অভিপ্রায়। সুখের গুণগত পার্থক্য কোন সুখবাদী স্বীকার করেন? এটা মিল স্বীকার করেন। সুখের গুণগত পার্থক্যটা মিল স্বীকার করে, আর পরিমাণগত পার্থক্য হচ্ছে বেনথাম স্বীকার করে। আচ্ছা, অপরাধী যে রকম অপরাধ ঘটিয়েছে তাকে সেই রকম শাস্তি দিতে হবে, এটাকে না প্রতিশোধাত্মক। যে প্রতিরোধ বলতে সেখানে শাস্তি না দিয়েও কীভাবে শোধ করা, মানে কীভাবে সেই জিনিসটাকে রোধ করা যায় সেটা দেখা হয়। আর সংশোধনের বলতে যে অপরাধ করছে তাকে সংশোধন করতে হয়। আর প্রতিরোধ বলতে যাকে আমি শাস্তি দিচ্ছি সে যে কাজটা করার জন্য শাস্তি পাচ্ছে সেই কাজটা যেন অন্য কোনো ব্যক্তি না করে, এটা। আচ্ছা, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব ও ঈশ্বর ধারণা, এই তিনটিকে একত্রিত নৈতিকতার পূর্ব স্বীকৃতি বলে। এটা কার নয়, পূর্ব স্বীকৃতি, এই যে ধারণাটা, মানে এই যে তিনটে ধারণা একত্রে নৈতিক পূর্ব স্বীকৃতি বলে, এটা কান্টের। ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্বা ও ঈশ্বরের ধারণা, এটা কিন্তু তোমার কোশ্চেন দিয়ে দিতে পারে যে নৈতিকতার পূর্ব স্বীকৃতি তিনটি একত্রে কী কী, তখন অপশান দিল ঈশ্বরের স্বাধীনতা, আত্মার অমরত্ব, ঈশ্বরের ধারণা, এইগুলো অপশান অন্য ঘুরিয়ে দিতে পারে, তখন সেটা ঠিক করে এই লাইনটা ঠিক করে, মানে এই কোশ্চেনটা আসার খুব চান্স আছে। আচ্ছা, এটা ভিভি দিয়ে রাখি। আচ্ছা, নৈতিক বিচারের প্রকৃত বিষয় কি না, প্রকৃত বিষয় হচ্ছে অভিপ্রায়। নৈতিক বিচারে বলতে আমি যে কাজটা করছি তাহলে আমার সেটা সম্মতি আছে, আমার ইচ্ছা আছে, সেই অনুসারে আমি কাজটা করছি, সেই কাজেরই কেবলমাত্র নৈতিক বিচার সম্ভব হয়। যে কাজ আমার ইচ্ছায় করছি না, মানে জোর করে করা হচ্ছে, সেটা হচ্ছে নৈতিক বিচারের মধ্যে পড়ে। কিন্তু যেটা দেখো, ভালো কাজ মন্দ কাজ দুটোই নৈতিক বিচারের মধ্যে পড়ে। ধরো আমি ভালো কাজও করছি মন্দ কাজও করছি, তখন সেটা নৈতিক বিচার হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যখন করছি সেটাই হচ্ছে নৈতিক বিচার হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ডিউটি ফর ডিউটি সেক, এটা কার? এটা কান্টের, সবাই জানে। ডিউটি সেক বলতে কর্তব্যের জন্য কর্তব্য করতে হবে তোমাকে। আচ্ছা, আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর একটা কথা বলি, আমি তো নতুন ভিডিও বানাচ্ছি, আর আমার এমনিতে ফোনটা খুব একটা ভালো নয়, তার জন্যই আমি অনেক ভিডিও বানাই যেগুলো ছবি স্পষ্ট আসে না। তো যদি এর ছবি কোনো সমস্যা হয় তুমি মানে আমাকে বলো। আর হচ্ছে আশা করি সবার ভালো লাগছে। আর যদি ভালো না লাগে তো তোমরা হচ্ছে দেখো না, অবভিয়াসলি দেখো না। আর লাইভ সাবস্ক্রাইব করার কোনো গল্পই আসে না। আর যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে আমি আশা করব যে তোমরা লাইভ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে এটা শেয়ার করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।